আসসালামু আলাইকুম। অবাধ্য প্রেম দ্বিতীয় পরিচ্ছেদ। লিখেছেন নন্দিনী নীলা। সময়টা আষাঢ় মাসের। বাইরে ঝুপঝাপ বৃষ্টির পাল্লা দিয়ে চলেছে শহরের বুকে। ঝমঝম শব্দে চারপাশ মুখরিতা হচ্ছে, আর সেই তালে কারোর আর্তনাদ ভেসে আসছে। হসপিটাল করিডরে কয়েক জোড়া মুখ দুশ্চিন্তায় পায়চারি করছে। কেউ বসে আছে, আল্লাহর নাম নিচ্ছে, কেউ বা ভগবানকে বলে বিধাতাকে স্মরণ করছে। সবাই এক আল্লাহকে স্মরণ করছে, কিন্তু ভিন্ন নামে। বাচ্চার কান্না শব্দে সবার মুখে দুশ্চিন্তার মাঝেও হাসি ফুটে উঠল। একটা ফুটফুটে কন্যা সন্তানকে বাবার কোলে দিতেই বাবার মুখেও হাসি ফুটে উঠল। বসা থেকে দাঁড়িয়ে গেল লিলি। ছুটে এলো শ্রাবণের কাছে। শ্রাবণের কোলে পুতুলের মতো একটা মেয়ে। কান্না করার ফলে মুখ লাল হয়ে উঠেছিল। বাবার কোল পেতেই যেন তার কান্নার গতি কমে এলো। দুশ্চিন্তায় যারা পায়চারি করছিল সবাই এতক্ষণে ছুটে এলো শিশু কন্যাটির মুখ দেখার জন্য। সবাই একে একে কোলে নিল বাচ্চাটাকে। শ্রাবণ বাচ্চাকে মায়ের কোলে দিয়ে ডাক্তারের কাছে এগিয়ে গেল। চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে তো? ডাক্তার মুখে হাসি ফুটিয়ে বলল, আপনার স্ত্রী একদম ঠিক আছে। তিনি এখন ঘুমাচ্ছে। আপনারা একটু পরে দেখা করতে পারবেন, কিন্তু এক্ষুনি নয়। বলে মহিলা ডক্টর চোখের চশমা টেনে চলে গেল নিজের কেবিনের দিকে। লিলি বাচ্চাকে কোলে নিয়ে গেল শ্রাবণের দিকে। ভাইয়া, দীপা ঠিক আছে। শ্রাবণ মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আধ ঘন্টা পর দীপার সাথে দেখা করার সুযোগ হলো। দীপা মেয়েকে দেখে তো কেঁদেই ফেললো। শোয়া থেকে মেয়েকে একবার স্পর্শ করলো, চুমু খেলো। লিলি যাওয়ার আগে পর্যন্ত কোল ছাড়া করেনি। আসার আগে দীপার শাশুড়ির কোলে দিয়ে এসেছে। হসপিটাল থেকে রায়ান আর লিলি বেরিয়ে একটা রিক্সা নিল। তখনই লিলির ফোনটা বেজে উঠল। নিবিড় কল করেছে। কল লিস্টের নামটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলিয়ে এলো নীলির। ও অসহায় মুখ করে তাকালো পাশে বসা রায়নের দিকে। রায়ন রিসিভ করতে বলল। লিলি বলল, রিসিভ করলে আবার একটা কষ্ট পাবে ভাইয়া। তার মনে আশা ছিল আজকের দিন হয়তো বা আসবে ছোঁয়া। হসপিটালে এসে দীপার মেয়েকে দেখবে। ছোঁয়া তো আজ আসলো না। কোথায় চলে গেল মেয়েটা? ভাইয়ার দিকে তাকানো যায় না। কেমন হয়ে গেছে? সারাদিন নাকি কি অবস্থায় পড়ে থাকে। জীবনটা নষ্ট হয়ে গেল। কেউ বলে আর তাকে লেখাপড়া করাতে পারল না। অ্যাক্সিডেন্ট হয়ে প্রথমবার পরীক্ষা দিল না, দ্বিতীয়বারে পরীক্ষার সময় চলে আসছে। তার যা অবস্থা, মনে হয় না এবারও পরীক্ষাটা দিবে। কেন চলে গেল ছোঁয়া? ওর জন্য যে একটা মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে, তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এইসব তো সহ্য করা যায় না। কোথায় এভাবে হারিয়ে গেল সব কিছু ছেড়ে? বাজতে বাজতে কলটা কেটে গেল। সাথে সাথে আবার কল বাজলো। এবার লিলি কলটা রিসিভ করলো। ওপাশ থেকে এলোমেলো কণ্ঠে নিবিড় বলে উঠল, লিলি, ছোঁয়াকে পেয়েছো তাই না? আমি এখনই আসছি। দীপা, দীপার মেয়ে সুস্থ আছে? লিলি চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই ঠিক আছে। এত রাতের বেলায় এই অবস্থায় বের হয়েন না। কণ্ঠ কেমন লাগছে? আজকে নেশা করেছেন তাই না ভাইয়া? নিবিড় বলল, না, আজকে খাইনি। আজকে আমার ছোঁয়া ফিরে আসবে? এই অবস্থায় কি ওর সামনে যাওয়া যায়? আমি তো ঘুমিয়েছিলাম, এজন্য কণ্ঠ এমন লাগছে। আর এখনও ওইসব খায়েন না ভাইয়া। এইভাবে আপনি যে অসুস্থ হয়ে পড়ছেন। ছোঁয়া ফিরে আসলে খুব রাগ করবে। ওর জন্য হলেও এইসব থেকে দূরে থাকুন। নিজেকে সুস্থ রাখুন। কি বলছো? ছোঁয়া তো ফিরে আসছে। ও কি আজও আসেনি? কাঁপা কাঁপা গলায় বলল নিবিড়। লিলি কিভাবে বলবে কথাটা? 15 দিন ধরে আজকের জন্য অপেক্ষা করছিল নিবিড়। আশায় ছিল। দীপার বেবির ওজন বেশি হয়ে গেছিল, এজন্য ডাক্তার বলেই দিয়েছিল বাচ্চা সিজার করতে হবে। এজন্য ডেটটা আগে থেকেই মাথায় ছিল। ছোঁয়ার বেবিদের অনেক পছন্দ করে। দীপা প্রেগনেন্ট শুনে বলেছিল সবার আগে ও বেবিকে কোলে তুলে নেবে। এজন্য ভেবেছিল আজকে হয়তোবা সেখানেই থাকো, হসপিটালে আসবে ছোঁয়া।
ছোঁয়া মরে যায়নি, এই বিশ্বাসটা নিবিড়ের সাথে লিলি আর দীপাও করে। আশাটা ভেঙে গেল। 6 মাস হয়ে গেল ছোঁয়া নিখোঁজ। এই 6 মাসটা কি ভীষণ কষ্টে কেটেছে সবার। তার মধ্যে সব থেকে বেশি যন্ত্রণা ভোগ করেছে সেই মানুষটা। একদম নিস্তব্ধ হয়ে গেছে। কিভাবে মুখের উপরে বলবে আজকেও আপনার ছোঁয়া ফিরে আসেনি? নিবিড়কে আর মুখে বলতে হলো না। নিবিড় আর নীরবতা দেখেই যা বোঝার বুঝে নিয়েছে। ফোনটা কেটে দিয়েছে। লিলি ফোনটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা রাখে রায়ানের কাঁধে আর বলে, ছোঁয়াকে নিবিড় ভাইয়া কি কোনোদিন খুঁজে পাবে না? রায়ান মাথা বাঁকিয়ে লিলির কপালে উষ্ঠ স্পর্শ করে বলে, সৃষ্টিকর্তা চাইলে ঠিকই পাবে। দুজনের মিলন যদি লেখা থাকে তাহলে একদিন না একদিন ঠিকই দুজন দেখা হবে, মিল হবে, ভালোবাসা হবে। তুমি এত টেনশন করো না। তোমার এই মলিন মুখটা দেখতে আমার একটিও ভালো লাগে না। নিবিড় কল কেটেই ফোন ছুঁড়ে মারে রেগে। ফোন গিয়ে লাগে ড্রেসিং টেবিলের আয়নায়। ঝনঝন করে আয়না ভেঙে চুরমার হয়ে যায়। চিৎকার করে ও। ভাঙচুরের শব্দ শুনে ছুটে আসে বাসার সবাই। নীলাশা বেগম দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পায় এলোমেলো ভাঙাচোরা জিনিস দিয়ে ভরা রুমটা। ছেলের দিকে তাকিয়ে টুকরে ওঠে। কল দেয় আফিয়াকে। আফিয়া বলে, এখনই আসছি। এই রাত 11টায় আফিয়া রাজি হয় আসতে। নীলাশা বেগম বলে, কাল এসো, আজ তোমার বাবা মা রাগ করতে পারে। আফিয়া বলে, আচ্ছা, এখন আমি নিবিড়কে কল দিচ্ছি, আপনি টেনশন করবেন না। বলে আফিয়া কলটা কেটে দিল। এদিকে নীলাশা বেগম বলার সুযোগ পেল না। কল দিয়ে তুমি নিবিড়কে পাবে না, কারণ এখন আর কল ঢোকার মতন অবস্থাতে নাই। ফোনটা ভেঙে চুরমার হয়ে গেছে। নিবিড় বাসা থেকে বেরিয়ে আসে। কেউ থামাতে পারে না। এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই বাইক নিয়ে বেরিয়ে আসে। নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গায় এসে সিগারেট ফু দিতে লাগে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে অনেকটা ভিজে গেছে। নিবিড় ভেজা চুলগুলো হাত দিয়ে পিছনের দিকে দিতে আওড়ায়। তোমার শূন্যতা নিঃশেষ করে দিচ্ছে আমাকে। এলোমেলো ছন্নছাড়া হয়ে যাচ্ছি। আমার এই যন্ত্রণা তোমার হৃদয় কি একটুও অনুভব করছে না? বৃষ্টির বেগ বেড়ে গেল। নিবিড় আর এখন সিগারেট খেতে পারছে না। বিরক্ত লাগছে ওর। বিয়ারের বোতলটাও সাথে নেই। রাগে বৃষ্টির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই বৃষ্টিও স্বার্থপর। এই বৃষ্টিও আমাকে কষ্ট কমাতে দিচ্ছে না। তোমার মতোই আমাকে যন্ত্রণা দিচ্ছে, বিরক্ত করছে। সিগারেট ভিজে চৌচি, সারা শরীর ভিজে গেছে। বৃষ্টির মাঝে বাইক স্টার্ট দেওয়ার ইচ্ছে করলো না। এক পাশে পা ছড়িয়ে বসে সামনে পুকুরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই বলল, এই বৃষ্টি আমার সাথে কাঁদছে ছোঁয়া। এই বৃষ্টি কি তুমি দেখতে পাচ্ছ? ছোঁয়া, এই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমার কান্নার জলের সাথে মিশে যাচ্ছে। এই বৃষ্টি তুমি ছুঁয়ে দেখো। আমার অশ্রু তোমার হাত ছুঁয়ে দেবে। তখনও কি তোমার ভিতরটা একটুও কেঁপে উঠবে না আমার কথা ভেবে? নিবিড় সেখানে শুয়ে পড়ল। ঘাস আর মাটির সাথে শুতে ওর সাদা শার্টটা কাদায় মাখামাখি হয়ে গেল। সেদিকে ভ্রুক্ষেপ করল না। একদম সোজা হয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটার সাথে অশ্রু বিসর্জন দিল। টিনের চালে একটা ছোট্টখাট্ট ঘরের ভিতরে জানালার পাশে বসে আছে একটা মেয়ে। তার দৃষ্টি সামনের বিশাল উঠানের দিকে। সেখানে দুইজন পুরুষ কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে। দুজনের পাশে দুজন মহিলা দাঁড়ানো, তাদের থামানোর চেষ্টা করে যাচ্ছে। তারা থামার বদলে আরও গায়ে হাত তুলতে এগিয়ে আসছে। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওদের তর্ক বিতর্ক এখন শেষ হবে। ভেজা উঠানে একটা 5 বছরের মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। তার দিকে তাকিয়ে আছে মায়াভরা দৃষ্টিতে। এই বৃষ্টি ঢেঙ্গিয়ে ওই ঘরে যাওয়ার ব্যাপার না, কিন্তু বারণ আছে ওই পাশে না যাওয়ার জন্য। মেয়েটা যেতে পারছে না। রাগে রুম ছেড়ে বেরিয়ে এলো। পাশের ছোট্ট রুমটায় গেল। একটা মেয়ে বসে আছে, তার হাতে একটা ছবি। ওই পর্যন্তই কতবার ওই ছবিখানা দেখতে চেয়েছে তার হিসেব নেই, কিন্তু সামনে বসা শ্যামলা বর্ণের ওই মায়াবী মুখশ্রী মেয়েটি দেখতে দেয়নি। আজও ওর উপস্থিতি টের পেয়ে মেয়েটি ছবিটি লুকিয়ে ওর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, সাদিয়া, তুমি এই সময় কিছু বলবে? সাদিয়া এগিয়ে এসে মেয়েটির হাত টেনে ধরে বলল, আপু বাইরে আসো।
এত ফাটাফাটি হচ্ছে, তুমি নিশ্চিন্তে ওই ছবি নিয়ে পড়ে আছো? মেয়েটি অবাক গলায় বলল, কি হয়েছে সাদিয়া? এত বৃষ্টি হচ্ছে, টিনের চাল ঝমঝম শব্দে আমি আওয়াজ পাইনি, খেয়াল করিনি। ওই রাতে আবার কি হলো? বাবা আর জেঠা আবার ঝগড়া করতেছে। ওপাশে কলি কান্না করছে। জেঠিও বাইরে ঝগড়া থামাতে চাইতেছে। আম্মা আমারে ওই ঘরে যাইতে বারণ করেছে। আমি তাই কলির কাছে যাইতে পারতেছি না। তুমি ওর কাছে যাও না একটু আপু। মেয়েটা উঠে পড়ল তৎক্ষণাৎ বিছানায় থেকে, বেরিয়ে এলো রুম থেকে, ছাতা নিয়েই বৃষ্টির মাঝে এগিয়ে এলো কলির কাছে। মেয়েটা বস্ত্রপাতে ভয়ে সিটিয়ে কান্না করছে। কেউ তার দিকে খেয়াল করছে না। এই এত রাতে বৃষ্টির মধ্যে সবাই ঝগড়া করতে ব্যস্ত। কি আজব মানুষ। সাদিয়া মা মা করে ডাকতে লাগলো। ওর মা তাকাতেই বলল, দয়া করে তামাশা বন্ধ করে আব্বারে খাইতে কও, এইসব আর ভালো লাগছে না। মহিলাটা চিৎকার করে বলল, আমার কথা তোর বাপ শোনে কোনোদিন? আজ শুনবো কেন? উত্তরে ঘর থেকে জ্যাঠার বড় ছেলে বেরিয়ে বারান্দায় এসে চিৎকার করে থামতে বলল। না থামলে এবার তিনি নামিয়া দুজনকে পিটাইব কইল। তা শুনে দুই ভাই নিঃশব্দে বারান্দায় এসে গেল। সাদিয়া রুম থেকে লুঙ্গি আর গামছা এনে দিল বাপের হাতে। তারপর কটকট করে নিজের রুমে চলে গেল। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। রাতের আধার পেরিয়ে সকালের মিষ্টি রোদ ফুটে উঠেছে শহরের বুকে। নিবিড় চোখের পাতা মেলতে চাইল, মাথা ভার হয়ে আছে, সাথে শরীরও ব্যথা অনুভব করছে। অনেক কষ্টে চোখ মেলল, তাকিয়ে নিজেকে রুমে শোয়া অবস্থায় দেখতে পেল। কপালে হাত দিয়ে উঠে বসলো। ও আশেপাশে তাকিয়ে ভাবছে, ও তো রাস্তায় ছিল বৃষ্টির মধ্যে। ও বাসায় নিজের রুমে আসলো কি করে? কিছু মনে করতে পারছে না। মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু মনে পড়ছে না। তখনই দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করলো। মুখশ্রীতে বিরক্তিকর আভা এনে দরজার দিকে তাকিয়ে দেখলো আভিয়া দাঁড়িয়ে আছে, হাসি মুখ করে, ওর হাতে কফির মগ। এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ও হাতের মগটা নিবিড়ের দিকে বাড়িয়ে দিল। নিবিড় আফিয়াকে দেখেই একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। তুমি এত সকালে আমার বাসায় কি করছো? আফিয়া মগটা নিবিড়ের হাতে দিয়ে বলল, কফি খা, মাথা ভার কম লাগবে। আমার প্রশ্নের উত্তর দে। তোকে দেখতে এলাম, কি অবস্থা করছিস নিজের? ওই ফাউল মেয়েটার জন্য নিজেকে এত কষ্ট কেন দিচ্ছিস তুই? কাল কি করেছিলি জানিস? রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলিস, সবাই কত ভয় পেয়েছিল জানিস? আন্টি আঙ্কেল সবাই তো পুলিশে পর্যন্ত কল দিয়েছিল, কিন্তু রাফসান কাকু তোকে রাস্তায় পেয়ে নিয়ে আসছে। এইসব কেন করছিস? ওই মেয়ে তোর যোগ্য না, তাই হারিয়ে গেছে। তাকে ভেবে কেন এমন পাগলামি করছিস? যারা কাছে আছে, তোকে ভালোবাসতে চায়, তাদের আপন করে নে প্লিজ। নিবিড় মুখশ্রী গম্ভীর করে বলল, তুই কি ইনডাইরেক্টলি নিজের কথা বলছিস? আফিয়া থমথমে খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি তোকে 4 বছর ধরে ভালোবাসি নিবিড়। তোর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না, খুব খারাপ লাগে। নিবিড় গম্ভীর স্বরে বলল, আমার তোর সাথে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছা করছে না। তুই এখন আসতে পারিস, আর যখন তখন আমার রুমে বা আমার বাসায় আসার চেষ্টা করবি না। গেট আউট। আফিয়ার চোখ ছলছল করে উঠল। অভিমানী চোখে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। নিবিড় অন্যদিকে মুখ ঘুরিয়ে কফি খাচ্ছে। এত অবহেলা এই মেয়েটার জন্য? ওই মেয়েটা যেন কোনোদিন ফিরে না আসে। শেষ পর্যন্ত তোকে আমার কাছেই আসতে হবে নিবিড়। আমি অপেক্ষায় থাকলাম সেই দিনটার জন্য, বলেই গটগট করে বেরিয়ে গেল আফিয়া নিবিড়ের রুম থেকে। রাতভর বৃষ্টি, আজ সকালে সূর্য মামার দেখা। সকাল থেকে রোদ, আর রোদের আলোতে মাটির ভেজা উঠোন শুকিয়ে গেছে। সাদিয়া রান্নাঘরে বসেছিল। মা আসতেই ও উঠে বাইরে চলে আসে। দেখা পায় ছোঁয়ার সাত সকালে কোথায় গিয়েছিল জানতে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি এত সকাল সকাল উঠে কোথায় গিয়েছিলে? সাদিয়ার কথা শুনে হাতের মুঠোয় থাকা কাঁচামরিচ দেখালাম। সাদিয়া ভ্রু কুঁচকে, কে বলল? মা তোমার কাঁচামরিচ আনতে পাঠাইছিল খেতে? আমি বললাম, আরে না, আন্টি তো আমায় বলল নিজে যাবে, এর জন্য আমি বললাম আমি যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, একটু পরে স্কুলে যেতে হবে। আজ তুমি আমার সাথে যাবে। তুমি আমার সাথে কি করে যাবে সাদিয়া?
তোমার ক্লাস তো 10টায়, আর আমার স্কুল তো 8টায়। এমনি তোমার সাথে স্কুলে ঘুরতে যাব একটু, আর ওখান থেকে আমি আমার বান্ধবীর বাসায় যাব। আচ্ছা। সাদিয়াকে রেখে আমি রান্নাঘরে চলে এলাম। কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিলাম, তারপর রুমে চলে এলাম। এখানে আসার পর থেকে সাদিয়াদের সাথে আমি খাওয়া দাওয়া করি। তারা আমাকে আলাদা করে রাখে না, আমি তাদের ভাড়াটা ঠিক দিই, আর বাজার সদাই করার জন্য বাড়তি দিই। এখানে একটা কেজি স্কুলে জব করি 4 মাস ধরে, প্লে থেকে 5 পর্যন্ত। এখানে আসার পর 2 মাস কি করব কিছুই বুঝতে পারছিলাম না। নতুন করে ভার্সিটিতে ভর্তি হতে পারিনি। সাদিয়াদের বাড়িটা গ্রাম অঞ্চলে পড়েছে, আর ভার্সিটি শহরে। এতে যাতায়াতের পয়সা দরকার, আর ভর্তি হলেও পয়সা দরকার। তো সব মিলিয়ে আমার হাতে যে টাকা ছিল সব খরচ করে যদি ভর্তি হই, তাহলে আমি যাওয়া আসা করব বা কী করে, খাওয়া দাওয়া করব বা কী করে? এর জন্য ভর্তি হয়নি। ভাবছি সামনের বছর ভর্তি হব। এখন একটা কেজি স্কুলে, আর বিকেলে আশেপাশের কয়েকজন ছোট ছেলে মেয়ের প্রাইভেট পড়ি আমার দিন কাটে, সময় গড়াই। এখানে আসার সময় ফোনটা ছিনতাইকারীর হাতে পড়েছিল, যা সমেত আমার ফোনটা মিসিং। বর্তমানে একটা ফোন কেনার জন্য টাকা হাতে আছে। ভাবছি একটা ফোন কিনে ফেলবো। এজন্য আমাকে সাদিয়ার সাথে ওদের উপজেলায় যেতে হবে। ওকে নিয়ে ভাবছি সামনের সপ্তাহে যাব। সাদিয়া আমার সাথে স্কুলে আসলো ঠিক, কিন্তু ভিতরে গেল না। ওর বান্ধবীর বাসা আরেকটু সামনে, ও চলে গেল। সাদিয়া এবার এসএসসি পরীক্ষা দেবে। আমি ওকে বিদায় দিয়ে অফিস রুম থেকে যাবতীয় জিনিস নিয়ে ক্লাসে চলে এলাম। রাস্তায় দেখা হলো রাজাব স্যারের সাথে। আমাকে দেখে দাঁত কেলিয়ে হাসলো। আমি তাকে দেখে বিরক্ত হলেও সামনে প্রকাশ করলাম না, নিজেও হাসি মুখ করে তাকালাম। রাজীব স্যার কাছাকাছি এসেই বললেন, ম্যাডাম ছোঁয়া, কেমন আছো? আমি জড়সড় গলায় বললাম, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাজীব স্যার পা থেকে আমার মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে দিল। তা দেখে আমার অস্বস্তি বেড়ে গেল। উনি বললেন, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। লোকটার দৃষ্টি একটুও ভালো না। এই দৃষ্টির সামনে আমার পড়তে অস্থির লাগে, কিন্তু তাতে দাঁত চেপে সহ্য করতে হয়। আমি ধন্যবাদ দিয়ে পাশ কাটিয়ে চলে এলাম। আমি জানি উনি ঘুরে আবার তাকিয়ে আছে। ওড়না টানতে টানতে ক্লাসে চলে এলাম। পরপর 2টা ক্লাস শেষ করে অফিস রুমে এসে বসতেই দেখা পেলাম রাজীব স্যারের। তিনি অফিস রুমে বসেছিলেন। আমাকে দেখে আবার পাশাপাশি এসে বসলেন। আজকে কি আর ক্লাস আছে? রাজীব স্যার প্রশ্ন করলেন। আমি বললাম, আছে। এখন তাহলে ফ্রি আছো? জি। আপনার ক্লাস নেই? ছিল, করিনি। আমি অবাক গলায় বললাম, কেন, আপনি কি অসুস্থ? রাজীব স্যার বলল, আরে না, আমি সুস্থ আছি। আজকে কি জানো? আমি কপাল কুঁচকে বললাম, আজকে কি? আজকে আমার জন্মদিন, চলো তোমায় ট্রিট দেব। সরি স্যার, এটা আমি নিতে পারবো না। আমি আপনার জন্য কোনো গিফট আনিনি। গিফট তা না হলে তোমাদের বাসায় গিয়ে তোমার হাতের রান্না খেয়ে আসবো। আমি চুপ করে আছি। কি একটা অবস্থা! উনি আমার সাথে যেতে হবে কেন? উনি আবার বললেন, কি ব্যাপার, তোমার হাতে রান্না খেলে তোমার হাজবেন্ড রাগ করবে নাকি আবার? আমি ঢোক গিলে বললাম, না মানে আসলে আমি তো সাদিয়াদের সাথে খাওয়া দাওয়া করি সেখানে। আরেকটা কথা, তোমার হাজবেন্ড বিদেশ থেকে কবে আসবে? আমি আমতামতা করে বললাম, খুব দ্রুত আসবে বলেছে। ওনার নামটা কি যেন? জি, নিবিড়। তোমাকে দেখে কিন্তু এখনও আমার বিশ্বাস হয় না তুমি বিবাহিত। আমি চমকে উঠে বললাম, মানে কি বলছেন? আমার পালাতে বাঁচতে আবার মিথ্যাচার করতেই পারো? আমি বিস্মিত নয়নে তাকিয়ে আছি শ্যামবর্ণের লোকটার দিকে। রাজীবের বয়স নিবিড়ের থেকে বেশি হবে। খুব বেশি না হয় 2-3 বছরের বেশি হতে পারে। রাজীব হান্টার পাশ করে ডিগ্রিতে ভর্তি হয়েছিল। 1 বছরের মতো পড়ে আর পড়ে নাই। এরপর একটা ফার্মেসি দিয়েছে গ্রামে, নিজের চাচার ওই কেজি স্কুলে। এজন্য তিনি বাংলার মাস্টার হয়ে আছেন। রাজীব মুখটার আবার হাসি ফুটে বলল, আরে যদিও তোমার হাজবেন্ড থেকে থাকে, তবু আমি বলতে পারি তোমার হাজবেন্ড তোমাকে একটু ভালোবাসে না। তোমাকে তো কখনোই দেখি না কারোর সাথে ফোনে কথা বলতে। যাদের স্বামী বিদেশে থাকে তারা তো সারাদিন ফোনে হাতে নিয়ে বসে থাকে।
আর এতদিন হয়ে গেল তোমাকে আমি একটা ফোন হাতে পেলাম না। মনে হয় তার সাথে তোমার দ্বন্দ্ব চলছে, এজন্য এখানে পড়ে নিজের ইনকামে খাচ্ছ, দিন দিন শুকিয়ে যাচ্ছ। এখানে আসছিলে তখন মনে হয় আরেকটু স্বাস্থ্য ছিল, এখন তো খড়ি হয়ে গেছো। আমাকে বলতে পারো সব কিছু বন্ধু মনে করে। আর ডিভোর্সের ব্যাপারে সব কিছু নিশ্চিন্ত, আমি না হয় করে দেব। আমি আছি তো, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। সত্যি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে আমার মনে হয় তুমি ওই হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে সুন্দর একটা লাইফ এনজয় করো। আমি রাগ মিশ্র গলায় বললাম, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার আপনার কাছ থেকে কোনো পরামর্শের দরকার নাই। রাজীব মুখশ্রী কালো করে উঠে দাঁড়ালো, গটগট করে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। আমি জ্বলন্ত চোখে তাকিয়ে আছি বাইরে। সাদিয়ারা সকাল থেকেই মন মেজাজ খারাপ। ওর বড় বোন শ্বশুর বাড়ি থেকে আজ এসেছে, সাথে আছে ওর একমাত্র ভাগনা প্রচুর দুষ্টু, আর ভাগিনা রনি। আসার পরে সাদিয়ার মেকআপ বক্স ভেঙে ফেলেছে। তারপর থেকে বকাঝকা করেই যাচ্ছে, সুযোগ পেলেই রনিকে চিমটি কাটছে। আর রনিও খালার চিমটি খেয়ে নানু মার কাছে গিয়ে বিচার দিচ্ছে। এবার রাগ করে সাদিয়ার নিজের রুমে তালা দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বিচ্ছুটা ওর পিছনে এসে হাত ধরলো, রাগে ফুসফুস করে বলল, ওই তুই কই যাস? তোমার সাথে যাইতেছি, চলো যাই, দুজনে বেরিয়ে আসি। তোর জ্বালায় আমি বাড়ি ছাড়লাম, তুই আমার পিছন ধরলি কেন? যা বাড়ি যা। ধমকে ওরে বাড়ি পাঠাইতে পারলাম না। বিরক্তের নাক মুখ কুঁচকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু দূরে যেতেই দেখা হলো তন্ময়ের সাথে। তন্ময়কে দেখেই সাদিয়া লজ্জা পেয়ে পিছনে হাঁটা ধরল। সাথে রনি আছে, ওর সামনে কথা বলা যাবে না, বাড়ি গিয়ে বলে দেবে। তন্ময় সাদিয়ার এলাকার ছেলে, তার একটা পরিচয়, সে সাদিয়ার বয়ফ্রেন্ড, দুজনের সম্পর্ক চলছে। সাদিয়াকে দেখেই তন্ময় ছুটে এসে কাছাকাছি এসে বলল, কিরে আমারে দেখে পালিয়ে এলি কেন? রনির হাত শক্ত করে ধরে নিচু কণ্ঠে সাদিয়া কিছু বলতে যাবে, তার আগেই রনি চিৎকার করে উঠে চকলেট বলে। তন্ময়ের হাতে একটা চকলেট ছিল, সেই চকলেটটা দেখে রনি চিৎকার করে উঠেছে। সাদিয়া চমকে উঠে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় নিঃশব্দে চকলেটটা রনির হাতে দেয়। তুমি এখন দয়া করে যাও এখান থেকে, রনি কিন্তু খুব পাজি, বাড়িতে গিয়ে সব বলে দেবে। চকলেট দিতে গেলে কেন ওই চকলেট নিয়ে আবার না 10 রকম কথা শুনতে হয়। কে দিয়েছে, কেন দিয়েছে, কৈফিয়ত দিয়ে আমার পাগল করবে। ওই দেখো চকলেট নিয়ে চলে গেছে, এখন তোর সাথে শান্তিতে কথা বলতে পারবো। ওকে চকলেটের কথা বলে তো চুপ রাখতে পারবি, এত ভয় পাস কেন ভিতুর ডিম? ও যে কি পরিমাণ বান্দর ছেলে তুমি তো এইটুকু সময় বুঝতে পারো না। আচ্ছা ওর ব্যাপারটা না হয় বুঝলাম, তুই কেমন আছিস সেটা বল। ভালোই আছি, তুমি ভালো আছো? তন্ময় একটু কাছাকাছি এসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে লাল পোশাকে। সাদিয়া লজ্জা পেয়ে বলল, এই রাস্তায় দাঁড়িয়ে আর থেকো না, কেউ সন্দেহ করতে পারে। তন্ময় একটা ফুল পকেট থেকে বের করে সাদিয়ার কানে গুঁজে দিয়ে নিঃশব্দে চলে গেল। সাদিয়া কানে গোছা ফুলে স্পর্শ করে হতবম্বর ন্যায় দাঁড়িয়ে রইল। আজ কয়েকদিন পর সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে, প্রায় কতদিন হয়ে যায় সব ফ্রেন্ডরা একসাথে আড্ডা দেওয়া হয় না। সবাই মিলে কথাটা বলছে, সবার সাথে সবার যোগাযোগ, আর আড্ডা দেওয়া হলেও নিবিড়ের সাথে দেওয়া হয় না। নিবিড়কে অনেক তোষামত করে রাজি করানো হয়েছে। সবাই একটা রেস্টুরেন্টে মিট করেছে, নিবিড়ও তাড়াতাড়ি চলে এসেছে। বাকি আছে দুইজন। নিবিড়কে পেয়ে সবাই হামলে পড়ল ওর উপর। নিবিড় হাসি মুখ করে ওদের সাথে পাশ থেকে একজন বলে উঠল, দেবদাস হয়ে তো তুই আমাদের সবাইকে ভুলে গেছিস। নিবিড় তুই যে এমন মেয়ে পাগল হবি আমরা কখনো ভাবি নাই। আরেকজন বলে উঠল, নিবিড় তোরে এত করে বলার পরও চুল দাড়ি কাটলি না কেন? মেয়েদের মতো চুল তো এখন পিছনে বাঁধতে পারবি। জঙ্গল হয়ে গেছিল, জঙ্গলের মাঝেও কিন্তু তোকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে, অনেকটা তামিল নায়কের মতো। ছোঁয়া ফিরে আসলে তোকে চিনতে পারবে না।
চেহারা পাল্টে গেছে। নিবিড় চুপচাপ বন্ধুদের সব কথা শুনছে, কথার প্রেক্ষিতে কোনো কথা বলছে না। এইসব কথা বলেও নিজের মেজাজটা নষ্ট করতে চায় না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চায়, মনটা ফ্রেশ করতে চায়। আরেকজন বলে উঠল, এইসব কথা বাদ দে তো, এতদিন পর সব ফ্রেন্ডরা একসাথে হয়েছি, আজকে একটু আড্ডা মাস্তি করি। এইসব কথা বলে আরও মন নষ্ট করিস না। সবাই থেমে যায়, নিবিড়ের দিকে তাকিয়ে দেখে নিবিড় নির্বিকার ভঙ্গিতে বসে আছে। সবাই টপিক চেঞ্জ করে, অন্য সব কথা বলতে লাগে। সবার শেষে আসে আফিয়া। আফিয়া এসে নিবিড়ের পাশে বসা তৌহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে বসে পড়ে নিবিড়ের গা ঘেঁষে। নিবিড় বিরক্তিকর চাহনি দেয় আফিয়ার দিকে। আফিয়া এইসব পাত্তা দেয় না। কথায় কথায় হঠাৎ ইভা মেয়েটা বলে উঠল, অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, বাড়িতে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে রে, চল না আমরা সবাই ট্রিপে যাই। নিবিড়, তুই প্লিজ রাজি হয়ে যা। এইভাবে মনমরা হয়ে ঘরের ভিতরে বসে থাকলে কি হবে বল? কোথাও ঘুরে আসি, মনটা ফ্রেশ হয়ে ভালো হয়ে যাবে, ছোঁয়াকে খোঁজার ও একটা কাজ হবে। তৌহিদ বলল, ইভা এবার একটা কাজের কথা বলছিস? আসলে আমি চাইছিলাম এমন একটা কিছু, আজকে যেহেতু সবাই আছি, আজকে সবাই সিদ্ধান্ত নে কোথায় যাওয়া যায়। একে কি সবাই রাজি হয়ে গেল। সবাই এবার নিবিড়কে রাজি করানোর পালা। নিবিড় আজকে ভেবেছিল বন্ধুদের সাথে ভালো করে কথা বলবে। সব কথা শুনে আর ঘুরতে যাওয়ার কথা শুনে ওর মনও ভালো লাগছে। অন্য দিক ধরে আসলে কোথাও যাওয়া যায় না, কোথাও গেলে ভালো লাগবে, এজন্য বিনা বাক্যে রাজি হয়ে যায়। নিবিড় রাজি হওয়া তো সবই খুশিতে চিৎকার করে ওঠে। আফিয়া তো চিৎকার করে নিবিড়কে জড়িয়ে ধরতে চায়, কিন্তু নিবিড়ের রক্তবর্ণ চক্ষু থেকে পিছিয়ে যায়। অনেকটা সময় বন্ধুদের সাথে কাটিয়ে বের হয়, গাড়িতে উঠতে যাবে তখনই ইভা বলে ওঠে, দোস্ত সামনের মাসে তো ঘুরতে যাব, তার আগে একটু নিজেকে ফ্রেশ ট্রেশ করবি নাকি এইভাবে জঙ্গল সেজে যাবি? নিবিড় বলে, পাহাড়েই তো যাচ্ছি, জঙ্গল সেজে যেতে সমস্যা কি? তোরা জাস্ট কিছু বলার নেই, চুলগুলো যাও সুন্দর লাগছে, দয়া করে একটু দাড়ি কামাস, তাহলে একদম তামিল নায়ককে দেখা যাবে। দেবদাস না হয় হয়েছিস, তা লোক সমাজে প্রকাশ করতে হবে। নিবিড় কিছু বলতে যাবে তখনই একটা মেয়ে আওয়াজ শুনে সবার নজর সামনে পড়ে। দেখে স্কুল পড়ুয়া 4টে মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েগুলোর মধ্যে একজন চটপটে পা ফেলে সবাইকে ক্রস করে নিবিড়ের সামনে এসে দাঁড়ালো। সবাই কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটার মুখে হাসি, হালকা লজ্জা। মেয়েটা হঠাৎ নিবিড়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, আর একটা ফুল আর একটা চিঠি নিবিড়ের দিকে এগিয়ে আই লাভ ইউ বলে উঠল। মেয়েটা পিছন পিছন তার বাকি 3 বান্ধবী এসে দাঁড়িয়ে তাকে মুখে মিটিমিটি হাসি। আফিয়া, তৌহিদ সহ সবাই হতবিহ্বল চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। নিবিড় এতক্ষণ মেয়েটার দিকে না তাকালেও এবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার পানে কিছুক্ষণ হতবিহ্বল হয়ে তাকিয়ে দেখে সোজা হয়ে দাঁড়ালো। ও চমকে উঠেছে, কি করবে বুঝতে পারছে না। ওর আগে অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু এই অবস্থা ওর হয়নি। এমনিতে একজনের জন্য দেবদাস হয়ে আছে, এখন এই প্রপোজটা মেনে নিতে পারছে না। আগে হলে তো এক ধমক দিত, এখন মেয়েটার দিকে তাকিয়ে ধমকও দিতে মন চাচ্ছে না। বাচ্চা একটা মেয়ে, উফ। দীর্ঘ শ্বাস ফেলে তাকিয়ে আছে নিবিড়। মেয়েটার পিছনে 3 বান্ধবীর মধ্যে একজন নিচু হয়ে মেয়েটার কানে কানে বলল, সুমু ওঠ, তোর ক্লাস তো পাথর হয়ে গেছে, ফুল আর নিবে কি সে? তো কথা বলার ভাষায় মনে হয় হারিয়ে ফেলেছে। উঠে জোর করে হাতে ফুল আর চিঠিটা দে। উনি হতভম্ব কাটালে, কিন্তু তুই একটা ধমক খাবি, চল তাড়াতাড়ি পালাই। আফিয়া তো রক্তবর্ণ হয়ে তাকিয়ে আছে। সেই মেয়েটার কাছে এসে মেয়েটাকে একটা ধমক দেবে, তার আগে মেয়েটা উঠে নিবিড়ের হাতে ফুল আর চিরকুট দিয়ে ভোঁদড়। আফিয়া ননস্টপ বকাবাজি করতে করতে মেয়েটার পিছনে যেতে চাইল, তারপর এগিয়ে এসে নিবিড়ের হাত থেকে চিরকুট আর ফুলটা নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে পা দিয়ে লাথি মারল। রাগে ফুসফুস করে বলল, কত বড় বেয়াদব! দেখছিস নিবিড়কে প্রপোজ করে ফুল দিয়ে কত সাহস মেয়েটার! একটা চড় দিয়ে পারলে শান্তি লাগতো, আবার পালিয়েছে। আফিয়াকে রাগ ঝরাতে লাগলো, আর বাকিরা হুঁ করে হেসে উঠল মেয়েটার কাণ্ড কারখানা দেখে। নিবিড় নির্লিপ্ত ভঙ্গিতে গাড়িতে উঠে বসলো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।